আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা আজকের এই ক্লাসের সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের দ্বিতীয় অধ্যায়। ইজি অ্যাকাউন্টিং বই শুধু না, আমাদের বোর্ডের যেই হিসাব বিজ্ঞান বই রয়েছে সেই হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ে আলাদা করে কিন্তু একটা সেগমেন্ট রেখেছি, যেই সেগমেন্টে তোমার পাঠ্য বইয়ের যেই সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেগুলো তুমি সমাধান পাবা, এবং এই ভিডিও লেকচারের মাধ্যমে আমি চেষ্টা করব ওই প্রশ্নটা পরিপূর্ণভাবে তোমার সামনে ব্যাখ্যা করে উপস্থাপন করার জন্য। তাহলে আমরা একটু যদি খেয়াল করে দেখি, আমাদের 2 নম্বর প্রশ্নে বলেছে 2017 সালের জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্সের ব্যবসায়ের নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। আচ্ছা, নিম্নোক্ত লেনদেন কি কি? জানুয়ারি মাসের 1 তারিখে বলেছে ব্যবসায়ে মূলধন আনা হলো 75,000 টাকা। জানুয়ারি মাসের 2 তারিখে বলেছে 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। জানুয়ারির 7 তারিখে বলেছে ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। জানুয়ারির 10 তারিখে বলেছে নগদে মণিহারি ক্রয় 2,200 টাকা। 12 তারিখে বলেছে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2,000 টাকা। এবং বলা আছে 20 তারিখে সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। সুমনা ট্রেডার্সের কাছ থেকে আমি কত টাকা পাইছি? 30,000 টাকা পাইছি। ওকে, এরপরে আমাকে দেখো ক নাম্বার প্রশ্নে কি বলছে। আমার ক নাম্বার প্রশ্নে বলেছে যে লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ কি করতে বলছে? এমন ঘটনার পরিমাণ চিহ্নিত করে, ঘটনাসমূহ চিহ্নিত করে তার মোট পরিমাণ নির্ণয় করো। ভাইয়া আগেও বলেছি, এখনো বলছি, বারবার বলবো, যে কোনো একটা ঘটনা সেটাকে আমি যদি লেনদেন বলতে চাই, খেয়াল করো, কোনো একটা ঘটনা সেটাকে আমার জন্য লেনদেন নাকি লেনদেন না, এই সিদ্ধান্তে আসার জন্য ওই ঘটনাকে 2টা শর্ত পূরণ করতে হয়। শর্ত নাম্বার 1, ওই ঘটনাকে অবশ্যই একটা আর্থিক ঘটনা হইতে হবে। শর্ত নাম্বার 2, ওই ঘটনাকে, ওই আর্থিক ঘটনাটা অবশ্যই আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে। ভাইয়া শর্ত 2টা কি কি ভাইয়া? এই শর্ত 2টা কি কি? শর্ত নাম্বার 1, খেয়াল করো ভাইয়া, শর্ত নাম্বার 1 কি হইতে হবে ভাইয়া? ওই ঘটনাকে অবশ্যই আর্থিক ঘটনা হইতে হবে, আর্থিক ঘটনা হতে হবে। ওই ঘটনাকে অবশ্যই কি হইতে হবে? একটা আর্থিক ঘটনা হইতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে ভাইয়া, শর্ত নাম্বার 2, সেটা হচ্ছে ওই আর্থিক ঘটনা অবশ্যই আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে। কি করবে ভাইয়া? প্রভাবিত করবে। এই 2টা শর্ত পূরণ করলে আমার জন্য সে লেনদেন, আদারওয়াইজ সে আমার জন্য লেনদেন না। এই 2টা শর্ত সে যদি পূরণ করতে পারে তাহলে আমি তাকে বলবো যে হ্যাঁ ভাইয়া তুমি লেনদেন, নয়তোবা সে আমার জন্য কি না, কোনো লেনদেন না। বোঝা গেছে কথাটা? ওকে, তাহলে লেনদেন নয় এমন ঘটনা যদি বের করতে চাই, 2 তারিখের ঘটনাটার দিকে তাকাইতে হবে। 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। আমি 18,000 টাকা বেতন দিব, এইরকম নিশ্চয়তায়, এইরকম চুক্তিতে একজন ব্যক্তিকে আমার প্রতিষ্ঠানের ম্যানেজার হিসাবে নিয়োগ দিছি। ম্যানেজার হিসাবে কি করছি? নিয়োগ দিছি। তারে কি আমি টাকা দিছি এখনো? ভাইয়া আমি কি তারে এখনো টাকা দিছি? দেই নাই। সে আমার প্রতিষ্ঠানে কাজ করতেছে, মাত্র কাজ করুক না, যখন বেতন দেওয়ার তখন আমি বেতন দেব। তার মানে এইখানে এই ঘটনাটার ফলে যেহেতু আমার প্রতিষ্ঠানের অর্থের কোনো পরিবর্তন ঘটে নাই, তাহলে এইটা আমার জন্য লেনদেন নয়। এটা আমার জন্য কি না? লেনদেন নয়, তাই না? এইটা আমার জন্য লেনদেন নয়। আচ্ছা, এরপরে দেখি ভাইয়া কি বলা আছে। এই যে মালিক তার ব্যক্তিগত তহবিল, 12 তারিখেরটা খেয়াল করব। মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2,000 টাকা। ছেলেও মালিকের, টাকাও মালিকের, দিছে মালিক বেতন, আমার কি? আমাদের তো কোনো সমস্যা নেই। যদি এমন হইতো বলতো যে মালিকের স্কুলের বেতন আমার টাকা থেকে, মানে ব্যবসায়ের টাকা থেকে দেওয়া হয়েছে, তাহলে একটা কথা ছিল। টাকা দেওয়া হয়েছে কোন জায়গা থেকে? টাকা দেওয়া হয়েছে মালিকের ব্যক্তিগত টাকা। কাকে দিছে? মালিকের ব্যক্তিগত ছেলেকে দিছে। তাহলে এটা মালিক আর মালিকের পোলার ব্যাপার, আমাদের কি?
আমাদের তো কোনো সমস্যা নেই, তাই না? তাহলে যেহেতু এই 12 তারিখের ঘটনাটাও আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে না, এই কারণে এইটাও আমার জন্য লেনদেন না। তাহলে লেনদেন না, ঘটনাসমূহতে লেনদেন নয়, এগুলো আমি চিহ্নিত করলাম। ওকে, মোট পরিমাণ কত হবে? 18,000 টাকা। এই একটা কত? একটা হচ্ছে 18,000, আরেকটা হচ্ছে কত? 2,000। যোগ করলে কত? 20,000 টাকা। যোগ করলে কত? 20,000 টাকা। কথা কি বোঝা গেছে ভাইয়া? এই কথা কি বোঝা গেছে কিনা আমাকে জানায়ও। চলে যাচ্ছে আমরা প্রশ্ন নাম্বার খ। খ নম্বর প্রশ্ন বলেছে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। সমীকরণ পদ্ধতিতে চয়ন ব্রাদার্সের যেই লেনদেনগুলো আছে সেটার কারণ সহ ব্যাখ্যা করব। এখন আমি যখন কোনো একটা কিছু সমীকরণ পদ্ধতিতে ওটার কারণ সহ ব্যাখ্যা করতে চাইবো, তখন ওটার কারণটা তো আমার জানা লাগবে, তাই না? আমি যদি কারণ নাই জানি, আমি ব্যাখ্যা করব কিভাবে? এবং কারণ জানতে গেলে এই লেনদেনের সাথে সম্পর্কিত যেই পক্ষগুলো আছে ওই পক্ষগুলোকে জানতে হবে। খেয়াল করো, কারণ জানতে হইলে ওই লেনদেনের সাথে সংশ্লিষ্ট, ওই লেনদেনের সাথে সম্পর্কিত যেই দুইটা পক্ষ আছে ওই পক্ষগুলোকে আইডেন্টিফাই করতে হবে। কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে আমি বলতে পারি খ নাম্বারটার জন্য সবার প্রথমে চলে যাব হচ্ছে লেনদেন কিনা এটা আইডেন্টিফাই করব, তাই না? তাহলে জানুয়ারির 1 তারিখ, এটা নিঃসন্দেহে আমার জন্য একটা লেনদেন। এটা নিঃসন্দেহে আমার জন্য কি? এটা একটা লেনদেন, তাই না? ভালো কথা। তাহলে এখানে আমি লিখে নিলাম এটা আমার জন্য একটা লেনদেন। এই লেনদেনটা আমাকে প্রভাবিত করতেছে। কিভাবে প্রভাবিত করতেছে ভাইয়া? মালিক ব্যবসায়ে মূলধন হিসাবে নগদ 75,000 টাকা নিয়ে আসছে, তাই না? মালিক ব্যবসায়ে 75,000 টাকা দিছে। ভাইয়া খেয়াল করো, যদি মালিক আমার ব্যবসায়ে টাকা দেয়, তাহলে আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বাড়ে। তাহলে নগদ টাকা বাড়ছে। নগদ টাকা কি একটা সম্পদ? এই নগদ টাকা কি একটা সম্পদ। সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট করতে হয়। খেয়াল করো ভাইয়া, সম্পত্তি বৃদ্ধি পেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। কেমনে ডেবিট করতে হয়? আমার আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব হচ্ছে 5 প্রকার। আধুনিক হিসাব বিজ্ঞান হিসাব কত প্রকার? 5 প্রকার। 5 প্রকার হিসাব কি কি ভাইয়া? এই 5 প্রকার হিসাব কি কি? হিসাব নাম্বার 1 সম্পদ, হিসাব নাম্বার 2 ব্যয়। এই সম্পদ ও ব্যয় এই দুইটা হিসাবের ক্ষেত্রে কাহিনী কি? যদি সম্পদ ও ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে সেটাকে আমরা করে দেই ডেবিট। যদি আমার প্রতিষ্ঠানে সম্পদ ও ব্যয়ের পরিমাণ বাড়ে, সেটাকে আমরা কি করে দেই? ডেবিট করে দেই। যদি সম্পদ ও ব্যয়ের পরিমাণ হ্রাস পায়, তাহলে সেটাকে আমরা করে দেই ক্রেডিট। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের আয়, তারপরে হচ্ছে দায়, এরপর হচ্ছে মালিকানা সত্ত্ব বা মূলধন। আমরা মূলধন লিখবো কারণ অঙ্কের জন্য আমার জন্য এটা সুবিধা হবে। মূলধন, আয় দায় মূলধন, এটার ক্ষেত্রে সুবিধা কি ভাইয়া? যদি আমার আয় দায় মূলধনের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে সেটা আমার জন্য ক্রেডিট। যদি আয় দায় মূলধন হ্রাস পায় সেটা আমার জন্য। তাহলে আমি কি বললাম ভাইয়া? মালিক আমার ব্যবসায় নগদ টাকা দিছে। মালিক আমার ব্যবসায় নগদ টাকা দেওয়ার ফলে, যেহেতু নগদ টাকা একটা সম্পদ, নগদ টাকা বৃদ্ধি পাইছে। সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়। আমি ডেবিট করলাম কত টাকা? 75,000 টাকা। কারণটা পাশে লিখে দিচ্ছি। কি হয়েছে আমার এখানে? এ বৃদ্ধি পাইছে। ভালো কথা, লিখলাম আমি এখানে এ বৃদ্ধি। মালিক টাকা দিছে ভাইয়া। মালিক যদি ব্যবসায়ী কিছু দেয় সেটা আমার জন্য একটা মূলধন হিসাব। ভাইয়া মালিক যদি ব্যবসায়ী কিছু দেয় ওইটা আমার জন্য একটা মূলধন হিসাব। ভাইয়া মূলধন বৃদ্ধি পাইলে কি করতে হয়? ক্রেডিট করে দিতে হয়। তাহলে আমি এখানে কি লিখবো? এখানে আমি লিখবো হচ্ছে ক্রেডিট। কত টাকা? 75,000 টাকা। ভালো কথা, এইটুকু বুঝলাম। এখন মালিকানা সত্ত্বকে প্রভাবিত বিস্তারকারী উপাদান হচ্ছে 4টা। আমার ব্যবসায়ে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করতে পারে এরকম উপাদান হচ্ছে আবার কয়টা? 4টা। 4টা উপাদান কি কি ভাইয়া? এই যে মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান 4টা। কি কি? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। যদি আমার ব্যবসায়ে মূলধন ও আয়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়বে। আবার যদি আমার ব্যবসায়ে
ব্যয় আর উত্তোলনের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমবে। কথা বুঝছো? মালিকানা সত্ত্বের পরিমাণ যদি মূলধন ও আয়ের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়বে, যদি মূলধন ও আয়ের পরিমাণ কমে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও কমে যাবে। আবার ব্যয় আর উত্তোলনের পরিমাণ যদি বাড়ে, ব্যয় এবং উত্তোলনের পরিমাণ যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমবে, ব্যয় আর উত্তোলনের পরিমাণ যদি কমে যায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও কমে যাবে। তাহলে মূলধন বাড়ছে, মূলধন বাড়লে মালিকানা সত্ত্ব কি হয়? বৃদ্ধি পায়। তাহলে এখানে কি হবে? ও ই বৃদ্ধি। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? এই কি বৃদ্ধি পাবে? ও ই বৃদ্ধি পাবে। ওকে, তাহলে 1 তারিখেরটা গেল। 2 তারিখেরটা যেহেতু লেনদেন না হওয়ার কারণে এটার কোনো প্রভাব পড়বে না, এটা কি করে না, কোনো প্রভাব পড়ে না, তাই না? আচ্ছা, 7 তারিখেরটা একটা লেনদেন। কি বলছে 7 তারিখে? ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। ওকে, আমি পণ্যটা ধারে বিক্রি করছি। ধারে বিক্রি করছি মানে কি? আমি তারে পণ্য দ্রব্য দিয়ে দিছি কিন্তু সে আমারে টাকা দেয়নি। আমি তাকে পণ্য দ্রব্য দিয়ে দিছি, সে আমার কাছে মনে করে কলমটা কিনতে আসছিল, আমি তারে কলম দিয়ে দিছি, নাও তুমি কলম নিয়ে যাও। কিন্তু এই কলমের বদলে, এই কলমের বিনিময়ে সে যে আমাকে টাকা দেওয়ার কথা সেটা সে আমারে দেয় নাই, বলছে তোমার টাকাটা আমি পরে দিব। এই যে ভবিষ্যতে আমি কারো কাছে টাকা পাবো, ভবিষ্যতে আমি ব্যবসা প্রতিষ্ঠান কারো কাছে টাকা পয়সা পাবো, সেটাকে আমরা বলি দেনাদার। সেটাকে আমরা কি বলি? দেনাদার বা প্রাপ্য হিসাব, ইংরেজিতে যেটাকে আমরা বলি অ্যাকাউন্টস রিসিভেবল, তাই না? এটা আমার জন্য একটা সম্পদ, এটা আমার জন্য কি একটা সম্পদ। তাহলে আমি ভবিষ্যতে কারো কাছে টাকা পাবো, এই জন্য এটার নাম কি? সম্পদ, তাই না? তাহলে আমি যে বাকিতে বিক্রি করলাম, এই বিক্রি করার ফলে আমার ব্যবসায়ে দেনাদারের পরিমাণ কি হয়েছে? বৃদ্ধি পাইছে। আমার ব্যবসায়ে দেনাদারের পরিমাণ কি হয়েছে? বেড়ে গেছে, বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে কি হবে ভাইয়া? দেনাদার হিসাব ডেবিট। দেনাদার ডেবিট কেন ভাই? সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয়, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয়, এই জন্য আমার দেনাদার নামে সম্পদ বাড়ছে, আমরা ডেবিট করে দিছি। ভালো কথা, দেনাদার ডেবিট। এরপরে আমরা কি করব ভাইয়া? এরপর আমি কি করব? আমার এইটার ফলে আমার কি হচ্ছে? বিক্রয়। দেনাদার বাড়ছে কেন? আমি পণ্য বিক্রি করছি। আচ্ছা, টাকাটা লিখে নেই। কত টাকার ভাইয়া? 50,000 টাকার। কি হয়েছে এর ফলে? আমার প্রতিষ্ঠানের সম্পদ বাড়ছে, অর্থাৎ এ বৃদ্ধি পাইছে। আমার প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাইছে, মানে এ বৃদ্ধি পাইছে। ওকে, এই যে সম্পদ বৃদ্ধি পাইলো কেন? তার কারণ আমি পণ্য বিক্রয় করছি, বিক্রয় একটা আয়, আয় বৃদ্ধি পাইলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। কি করতে হয়? ক্রেডিট করতে হয়। কত টাকা? 50,000 টাকা। ভাইয়া আমরা কিন্তু এটা সবাই জানি, না জানলেও এখন আবার জানো। আমার ব্যবসায়ে মূলধন ও আয়ের পরিমাণ যদি বৃদ্ধি পায়, আমার ব্যবসায়ে মূলধন এবং আয়ের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পাবে। আমার ব্যবসায়ে মূলধন এবং আয় যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও বাড়বে। তাহলে ভাই বিক্রয় আমার জন্য একটা আয়, আমি পণ্য বিক্রি করছি, তার মানে আমার ব্যবসায়ে বিক্রয় নামে আয়ের পরিমাণ বাড়ছে। তাহলে যদি আয় বাড়ে তাহলে কি বাড়বে? মালিকানা সত্ত্ব বাড়বে। তাহলে আমরা এখানে বলতে পারি ও ই বৃদ্ধি। ভাই আমি এখানে কি বলতে পারি? ও ই বৃদ্ধি পাবে, তাই না? ওকে, তাহলে আমাদের 7 তারিখের কাহিনীও শেষ। চলে যাব 10 তারিখে। 10 তারিখে নগদে মণিহারি ক্রয় কত টাকা? 22,000 টাকা, 2,200 টাকা। নগদে আমি মণিহারি কিনছি। কি কিনছি ভাইয়া? মণিহারি কিনছি, তাই না? 10 তারিখের লেনদেন ভাইয়া, 10 তারিখের লেনদেন কি কিনছি? আমি নগদে আমি মণিহারি কিনছি। ভাইয়া আমি যদি মণিহারি কিনি তাহলে আমার ব্যবসায়ে মণিহারি নামের ব্যয়ের পরিমাণটা বাড়ে। আমি মণিহারি কিনছি, তার মানে আমার ব্যবসায় কি হবে? মণিহারি নামের ব্যয়ের পরিমাণ বাড়বে। ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, এই জন্য আমি এখানে লিখবো মণিহারি হিসাব, মণিহারি হিসাব ডেবিট। কত টাকা মণিহারি হিসাব ডেবিট? 2,200 টাকা। 2,200 টাকা। কত টাকা ভাইয়া? 2,200 টাকা। তার মানে আমার ব্যবসায়ে মণিহারি কেনার ফলে মণিহারি নামের ব্যয় বাড়ছে কত টাকা? 2,200 টাকা। এই মণিহারি নামের ব্যয় বাড়ছে কত? 2,200 টাকা। ভালো কথা, মণিহারি একটা ব্যয় বাড়ছে। তাহলে আমরা কি জানি ভাই সবাই? আমার প্রতিষ্ঠানে যদি ব্যয়
আর উত্তোলনের পরিমাণ বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব কি হবে? কমে যাবে। ব্যয় আর উত্তোলনের পরিমাণ বাড়বে, মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে, তাই না? তাহলে যেহেতু মণিহারি কেনার ফলে আমার ব্যবসায় ব্যয়ের পরিমাণ বাড়ছে, তার মানে আমার মালিকানা সত্ত্ব কমে যাবে। আমি লিখতে পারি ও ই হ্রাস। কি লিখতে পারি ভাইয়া? ও ই হ্রাস। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে 10 তারিখের প্রথম পাঠটুকু হইল। আচ্ছা, মণিহারি কেনার জন্য আমার কি খরচ করতে হইছে? নগদ টাকা খরচ করতে হইছে। ভাইয়া আমি যে মণিহারি কিনছি, এই মণিহারি কেনার জন্য আমাকে খরচ করতে হইছে কি? নগদ অর্থ খরচ করতে হইছে, তাই না? তাহলে আমি নগদ টাকা খরচ করছি। নগদ টাকা একটা সম্পদ, মণিহারি কেনার ফলে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তার মানে নগদ টাকা কমে গেছে। নগদ একটা সম্পদ, সম্পদ কমে গেলে এটারে ক্রেডিট করতে হয়। আমি এখানে লিখে দিলাম ক্রেডিট। কত? 2200। তাহলে এখানে কি হবে? এ হ্রাস। এখানে কি হবে? এখানে হবে হচ্ছে এ হ্রাস। ভাইয়া এখানে কি হবে? এখানে হবে এ হ্রাস, অর্থাৎ সম্পত্তির পরিমাণ কমে যাবে, সম্পত্তির পরিমাণ হ্রাস পাবে। কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে 10 তারিখের পরে আমাদের 20 তারিখের লেনদেনে। যেহেতু 12 তারিখেরটা আমার জন্য লেনদেন না, এটা কোনো প্রভাব পড়বে না। 20 তারিখে বলছে সুমনা ট্রেডার্সের নিকট হতে পাওয়া গেল। সুমনা ট্রেডার্সের নিকট থেকে আমি কি করছি? আমি টাকা পাইছি, তাই না? আচ্ছা, কোনো কিছু বোঝার দরকার নেই ভাইয়া। 20 তারিখে খেয়াল করো, 20 তারিখে আমার কিচ্ছু বোঝা লাগবে না, কিচ্ছু বোঝার দরকার নেই। শুধু এতটুকু তুমি বুঝো, কোনো একজন ব্যক্তি সুমনা ট্রেডার্স হোক, এরপরে কি বলে রূপালী ট্রেডার্স হোক, যেই ট্রেডার্সই হোক, কারো কাছ থেকে আমি 30,000 টাকা পাইছি। যার কাছ থেকেই পাই, যে কারণেই পাই, টাকা তো আমি পাইছি। আমি কারো কাছ থেকে যদি টাকা পাই, তাহলে আমার কাছে, আমার ব্যবসায়, আমার ক্যাশ বাক্সে নগদ টাকা বাড়ছে না? তাহলে আমার ব্যবসায় যদি নগদ টাকা বাড়ে, নগদ টাকা একটা সম্পদ, এবং আমরা সবাই জানি নগদ টাকা যদি বৃদ্ধি পায় সেটাকে আসলে ডেবিট করে দিতে হয়। তাহলে কত টাকা আমি ডেবিট করব? 30,000 টাকা। 1 2 3 4। আচ্ছা, তাহলে আমার কি হবে? একবার নগদ টাকা বাড়বে। তার কারণ কি? আমারে ভাই টাকা দিছে। আমারে যদি কেউ টাকা দেয়, তাহলে আমার ব্যবসায় নগদ টাকার পরিমাণ বাড়ে। তাহলে আমি নগদ টাকা বাড়াই দিছি, নগদ টাকা একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইছে। এখন আমি চিন্তা করে দেখি যে এই যে আমার টাকাটা বাড়লো, কেন বাড়লো? কে দিল? কি কারণে বাড়লো, তাই না? আচ্ছা, আমি সুমনা ট্রেডার্সের নিকট থেকে টাকা পাইছি। ভাইয়া সুমনা ট্রেডার্স সে কি আমার তালই বাড়ির আত্মীয় লাগে? মানে সে যে আমার টাকা দিছে, কেন দিছে? মানে সে কি আমার কোনো আত্মীয়, আমার নানা বাড়ির আত্মীয়? কিন্তু সে আমার আত্মীয় না। তার মানে তার কাছ থেকে যে আমি টাকা পাইছি, মানে সে যে আমার টাকা দিছে, তার একটাই কারণ হইতে পারে, সেটা হচ্ছে আমি তার কাছে টাকা পাইতাম। সে আমাকে টাকা দিছে, তার একটাই কারণ হইতে পারে, সেটা হচ্ছে আমি তার কাছে টাকা পাইতাম, আমি তার কাছে টাকা পাইতাম। তাহলে যার কাছে আমি টাকা পাই তার নাম হচ্ছে দেনাদার, প্রাপ্য হিসাব, অ্যাকাউন্টস রিসিভেবল। সে ছিল আমার জন্য সম্পদ, সে আমার টাকা দিয়ে দিছে। তাহলে আমি যদি দেনাদারের কাছ থেকে টাকা পেয়ে যাই, তাহলে দেনাদার নামের যে সম্পত্তি ছিল ওইটা কমে যাবে। তাহলে এবার দেনাদার যদি সম্পদ হয়, তাহলে সম্পত্তি কমলে কি করতে হয়? এই দেনাদার যদি সম্পত্তি হয়, তাহলে সম্পত্তি কমলে কি হবে? সম্পত্তি কমলে হবে ক্রেডিট। কত টাকা? 30,000 টাকা। সম্পত্তি, দেনাদারকে একটা সম্পত্তি কমে যাচ্ছে, তাহলে এ হ্রাস। তাহলে ভাই কি হবে? তাহলে এখানে হবে হচ্ছে এ হ্রাস। কি হবে? হবে হচ্ছে এ হ্রাস। এই দেখো আমরা সবগুলার কারণ লিখে ফেলছি। এন্ড তুমি এটা বলতে পারো যে ভাই আমার কাছে তো চাইছে কারণ সহ ব্যাখ্যা, আপনি তো শুধু কারণ লিখে দিছেন, তাহলে ব্যাখ্যা লিখবো কেমনে? তুমি লেখো না রে ভাই তোমার মতো একটা ব্যাখ্যা। লেখো 1 তারিখে আসো, 1 তারিখে ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। তুমি লিখে দাও উক্ত লেনদেনের ফলে আমার প্রতিষ্ঠানে, উক্ত লেনদেনের ফলে আমার প্রতিষ্ঠানের নগদ দামের সম্পত্তি বৃদ্ধি পাইছে, মূলধন বৃদ্ধি পাওয়ায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। ঘটনা শেষ। 7 তারিখে তুমি লিখে দাও ধারে পণ্য বিক্রয় ছিল, তাই না? তাহলে তুমি লিখে দাও ধারে পণ্য বিক্রি করায় বা উক্ত লেনদেনের ফলে আমার প্রতিষ্ঠানের দেনাদার নামের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং বিক্রয় বৃদ্ধি পাওয়ায় আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। 10 তারিখে কি বলছে? নগদে মণিহারি ক্রয়। তুমি লিখে দাও উক্ত লেনদেনের ফলে মণিহারি ক্রয় করায় আমার প্রতিষ্ঠানে মণিহারি নামের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে এবং নগদান হ্রাস পাওয়ার কারণে নগদ দামের সম্পত্তি কমে গেছে।
লিখে দাও তুমি সম্পদ হ্রাস। 20 তারিখে তুমি লেখো দেনাদারের নিকট হতে অর্থ পাওয়ার ফলে বা উক্ত লেনদেনের ফলে প্রতিষ্ঠানের নগদ নামের সম্পত্তি বাড়ছে, দেনাদার নামের সম্পত্তি কমে গেছে। কারণ ব্যাখ্যা তুমি তোমার ভাষায় লিখবা, তোমার যেই ভাষা এই ভাষায় লিখবা, শুধু শুদ্ধ ভাষায় লিখো আর কি। শুধু এ বৃদ্ধি এ হ্রাস, সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস, এই জিনিসগুলো শব্দগুলো ঠিক রাখো তুমি। এছাড়া তুমি তোমার মতো ব্যাখ্যা দিতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, খ নাম্বারটা গেল। আমরা যাব গ নাম্বার প্রশ্নে। ভাইয়া খ নাম্বার আর গ নাম্বার, খ নাম্বার আর গ নাম্বার একই প্রশ্ন। খ নাম্বার এবং গ নাম্বার একই প্রশ্ন। খ নাম্বার প্রশ্নটা আমাদেরকে ব্যাখ্যাকারে লিখতে বলছে, গ নাম্বার প্রশ্নটা আমাদেরকে গাণিতিকভাবে লিখতে বলছে। খ নাম্বার প্রশ্নে আমার কাছে ব্যাখ্যা চাইছে, ইলাবরেশন চাইছে, আর আমার কাছে গ নাম্বার প্রশ্নে বলছে তুমি নাম্বারের মাধ্যমে দেখাও যে তোমার হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ও ই এটা কি ঠিক আছে নাকি নাই। ঘুরা ফিরা একই জিনিস। দেখো আমরা গ নাম্বারটা দেখি। বিবরণী ছক কাটবো, ছক সবাই পারি, না কাটলে ছকটা মুখস্থ করতে হবে। আচ্ছা, কি বলা আছে? ব্যবসায়ী মূলধন আনা হলো কত টাকা? ৭৫,০০০ টাকা। ব্যবসায়ী মূলধন আনার ফলে আমার নগদ বাড়বে, নগদ নামের সম্পত্তি বাড়বে ৭৫,০০০ টাকা। মূলধন বৃদ্ধি পাওয়ার ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে ৭৫,০০০ টাকা। তাহলে আমি সম্পত্তির পাশে নগদের ঘরে গিয়ে ৭৫,০০০ টাকা নগদ বাড়াবো, আর মালিকানা সত্ত্বের ঘরে গিয়ে ৭৫,০০০ টাকার মালিকানা সত্ত্ব বাড়াবো। কথাটা কি বোঝা গেছে? এরপরে আমরা আসি 7 তারিখের লেনদেনে কি হয়েছে? দেনাদার নামে সম্পত্তি বৃদ্ধি পাইছে, সম্পত্তির ঘরে দেনাদারের ঘরে গিয়ে আমি সম্পত্তি বাড়ায় দিব। বিক্রয় বৃদ্ধি পাওয়ার ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে, আমরা ও ইর ঘরে গিয়ে মালিকানা সত্ত্ব বাড়ায় দিব। কত টাকা? ৫০,০০০ টাকা। 10 তারিখে মনিহারি নামের ব্যয় বাড়ছে বলে মালিকানা সত্ত্ব কমছে, তাহলে আমি মালিকানা সত্ত্বের ঘরে গিয়ে ২২০০ টাকা মাইনাস করে দিব। নগদ নামের সম্পত্তি কমে গেছে, তাহলে নগদানের ঘরে গিয়ে ২২০০ টাকা আমি মাইনাস আকারে লিখে দিব। ঘটনা শেষ। 20 তারিখে আমার নগদান নামের সম্পত্তির পরিমাণ বাড়বে, নগদান নামের সম্পত্তির পরিমাণ আমি বাড়ায় দিব, দেনাদার নামের সম্পত্তির পরিমাণ আমি কমায় দিব। কাহিনী শেষ। যোগ বিয়োগ করা তোমার কাজ, যোগ বিয়োগ করাটা এটা তোমার কাজ, এটা আমার কাজ না, তাই না? তাহলে দেখো ভাইয়া, আমরা যদি এইভাবে প্রশ্নগুলো আলোচনা করার পরেও যদি কারো বুঝতে অসুবিধা মনে হয়, তাহলে তোমাকে মনে রাখতে হবে তোমার বেসিকের চরম দুর্বলতা রয়েছে। এজন্য আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আগে আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের অধ্যায় শুরুতে যাবা, যে কোনো অধ্যায় শুরুতে আগে ওই অধ্যায়ের বেসিক কনসেপ্ট দেওয়া আছে, আগে আমরা ওই অধ্যায় যেই শব্দগুলো ব্যবহার করা হয়, টার্মগুলো ব্যবহার করা হয়, ওইটার মানে কি ওই সম্পর্কে আমরা আলোচনা করেছি, মূল শব্দগুলো কি কি আলোচনা করার পরে আলোচনা করেছি ওই অধ্যায়ের বেসিকগুলো নিয়ে, ওই অধ্যায়ে শেখার জন্য আমার কি কি বেসিক জিনিস জানা দরকার সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। দেন আমরা হচ্ছে পাঠ্য বইয়ের সৃজনশীল, সাজেশন, এমসিকিউ, তারপরে হচ্ছে আমাদের বোর্ড প্রশ্ন হাবিজাবি আলোচনা শুরু করছি। তার মানে তুমি আগে বেসিকের ক্লাসটা করে তারপরে ম্যাথের মধ্যে আসো, বেসিকের ক্লাস করে তারপরে তুমি এমসিকিউর মধ্যে আসো। কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে এই জায়গায় আমি চাইলে ক্লাসটা শেষ করে দিতে পারি, কারণ আমরা যা বুঝছি এনাফ, আর কিচ্ছু বোঝার নাই এখান থেকে। তারপরে আমি একটু তোমাদেরকে উত্তরটা দেখাই দিতে চাই। তার আগে এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও ভাইয়া, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এইভাবে আমরা অঙ্কগুলো একটু প্র্যাকটিস করব। হ্যাঁ, এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবো, একটু একটা স্ক্রিনশট নিয়ে রাখো। পরবর্তীতে যদি কোনোদিন কাজে লাগে তো লাগবে, নাহলে একটা গ্যালারির মধ্যে থেকে থাকুক তোমার একটা স্ক্রিনশট। ওকে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখন আসো আমরা একটু উত্তরের দিকে তাকাই, উত্তরের দিকে তাকাই। এই যে দেখো ভাইয়া, আমার কি বের করা লাগছে? প্রথমে কি বের করা লাগছে? ওই যে ব্যবসায়িক লেনদেন নয়, তার পরিমাণ বের করছে 18,000, 2,000, 20,000, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া, এরপরে দেখো এই যে আমরা হিসাব সমীকরণের প্রভাব করছি, হিসাব সমীকরণে কারণ সহ ব্যাখ্যা লিখছি, তাই না? হিসাব সমীকরণে কারণ সহ ব্যাখ্যা লিখছি। কি হয়েছিল? এ বাড়ছে, ও ই বাড়ছে, এ বৃদ্ধি পাইছে, ও ই বৃদ্ধি পাইছে, ও ই হ্রাস পাইছে, এ বাড়ছে, তারপরে কি এ বৃদ্ধি পাইছে, ইয়া হ্রাস পাইছে। আমাদের এগুলো সবগুলো আমরা লিখে ফেলছি, সবগুলো একইভাবে লিখছি। এবং এই ছক থেকেই তুমি এই ছক করতে পারবা। কেমনে? দেখো, 1 তারিখের লেনদেনে কি হয়েছে? নগদ অর্থ বৃদ্ধি পাইছে, আর কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। এই যে দেখো, 1 তারিখে আমি নগদ বাড়াইছি ৭৫,০০০ টাকা, আবার মালিকানা সত্ত্ব বাড়াইছি ৭৫,০০০ টাকা, তাই না? আবার দেখো এরপরে লেনদেনে 7 তারিখে আমার দেনাদার নামের সম্পদ বৃদ্ধি পাইছে
মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। এই যে দেখো দেনাদার নামের সম্পত্তি আমি বাড়াইছি, এই যে দেখো আমি মালিকানা সত্ত্ব বাড়াইছি। আবার দেখো এরপরে লেনদেন আমার মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, এরপরে কি হয়েছে আমার নগদ টাকার পরিমাণও হ্রাস পাইছে। কি হয়েছে ভাইয়া, আমার একবার এখানে মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, আরেকবার আমার কি হয়েছে নগদ নামের সম্পত্তির পরিমাণও হ্রাস পাইছে। তাহলে এই জায়গায় আসো, এই যে দেখো আমরা নগদ নামের কি করে দিছি, নগদ নামের সম্পত্তিও এখানে কমে গেল, আবার এখানে আমার মালিকানা সত্ত্বের পরিমাণও কমে গেল, তাই না? এই কোনো অসুবিধা কি আছে? আচ্ছা, এর পরের লেনদেনটা আমরা দেখি। এর পরের লেনদেনটা কত 20 তারিখ কি হয়েছে, সুমনা ট্রেডার্সের নিকট থেকে কাহিনী কি হয়েছে, নগদ অর্থ বৃদ্ধি পাইছে, দেনাদার নামের সম্পত্তি হ্রাস পাইছে। তাহলে এই দেখো নগদ নামের সম্পত্তি বাড়ছে, দেনাদার নামের সম্পত্তি কমে গেছে। যোগ বিয়োগটা তুমি ক্যালকুলেটারে কইরো ভাইয়া, যোগ বিয়োগটা অন্তত আমি শিখাইনি আর কি। জাস্ট যোগ বিয়োগ তোমার আমি কি বলবো, ৭৫,০০০ টাকা থেকে ৭৫ই থাকে, আবার ৭৫,০০০ টাকা থেকে ২২০০ টাকা বাদ দিলে থাকবে ৭২,৮০০, এটার সাথে ৩০,০০০ যোগ করলে ১,০২,৮০০। এটা তুমি ক্যালকুলেটারে যোগ বিয়োগ করতে পারবে। তো যোগ বিয়োগ এসএসসি পরীক্ষা দিবা, অঙ্কের যোগ বিয়োগ নিয়ে অসুবিধা হবে এটা আসলে আমার কাছে মনে হয় না, যোগ বিয়োগটা তোমরা এমনিই পারবা। তাহলে দেখো ভাইয়া আমাদের এই পদ্ধতিতে বোঝানোটা তোমার কাছে কেমন লাগে এটা তোমরা আমাকে একটু জানাও। আমার কাছে এই পদ্ধতিতে বোঝানোটা আমি খুব উপভোগ করি, কারণ আমার কাছে মনে হয় যে আসলে একটা খুব ভালো একটা ব্যাখ্যা প্রশ্নের দেওয়া যায়, খুব ডিটেল নিয়ে আসলে প্রশ্নে আলোচনা করার সুযোগ থাকে যদি আমরা ওইভাবে আলোচনা করি। এরপরে আমি ভিন্নভাবেও কিছু আলোচনা রাখবো বইয়ের মধ্যে, কারণ ভিন্ন টেস্টের ভিন্ন মতাদর্শের মানুষ থাকবে, তাদের জন্য তো কিছু একটা দরকার, তাই না? তো ওভারঅল এই ইজি অ্যাকাউন্টিং বইটা তোমাদের সবার জন্য, তোমরা যারা যারা এসএসসি পরীক্ষা দিবা প্রত্যেকটা এসএসসি পরীক্ষার্থীদের কাছে একটা করে ইজি অ্যাকাউন্টিং বই থাকা উচিত, যদি তুমি হিসাব বিজ্ঞানে ভালো করতে চাও তাহলে। তবে তোমাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি, আল্লাহ তাআলা তোমাদের এই পরিশ্রমের একটা উত্তম বিনিময় দান করবেন সেই প্রত্যাশাই আমি করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।